আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আশা করছি যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আজকের অনলাইন ক্লাস থেকে জীববিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 1 কোষের গঠন 8 নম্বর এপিসোডটিতে তোমাদের সাথে একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো। বুঝতে পারছো এখানে একটি আংশিক প্রাণী কোষের চিত্র এঁকে রেখেছি। এই চিত্রটিতে নিউক্লিয়াস সহ একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে হাইলাইট করার চেষ্টা করেছি বা ফোকাস দেওয়ার চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ নিউক্লিয়াস সহ একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আজকের এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি নিয়ে 8 নম্বর এপিসোডটিতে তোমাদের সাথে আবারও যুক্ত হয়ে গেছি। আমি শেখ কামাল উদ্দিন, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, গাবখালী মাগুরা ইউনাইটেড ডিগ্রি কলেজ, অভয়নগর, যশোর। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটির সাথেই থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 8 নম্বর এপিসোডটিতে আজকে এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি নিয়ে আলোচনা করব। আজকে এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলতে নিশ্চয়ই তোমরা যা বোঝো বা ইতিপূর্বে জেনে এসেছো, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হচ্ছে কোষ মধ্যস্থ সুনির্দিষ্ট আকার, আকৃতি এবং কাজ বিশিষ্ট যে সকল সজীব অঙ্গাণুগুলো রয়েছে তাদেরকেই বলা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এমনই একটি অঙ্গাণু আজকের 8 নম্বর এপিসোডে তোমাদের সাথে আলোচনা করব। এই অঙ্গাণুটি নিয়ে। অঙ্গাণুটির নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইন্ডো অন্ত প্লাজমা কোষ সংক্রান্ত এবং রেটিকুলাম নেটওয়ার্ক বা জালিকা। তাহলে অন্তঃকোষীয় জালিকা। এই অন্তঃকোষীয় জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামটি আবিষ্কার করেছেন পোর্টার এবং তার সঙ্গীরা। পোর্টার এবং তার সঙ্গীরা 1945 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মুরগির ভ্রূণীয় কোষ এবং যকৃতের কোষ পর্যবেক্ষণ করেন এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করেন। তাহলে কে? পোর্টার। পোর্টারের নামটি অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। পোর্টার ও তার সঙ্গীরা 1945 খ্রিস্টাব্দে এটি আবিষ্কার করেন এবং পর্যবেক্ষণ করেন। এর প্রায় 8 বছর পর কিন্তু 1953 খ্রিস্টাব্দে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নামকরণটি কিন্তু করা হয়। আশা করি এই দুটি তথ্য তোমরা মনে রাখতে পারবে। তাহলে কবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নামকরণ করা হয়েছে? 1953 খ্রিস্টাব্দে। এবার আসা যাক এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তিটি কোথা থেকে হয়েছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি সম্পর্কিত 3টি ঝিল্লির নাম তোমরা মনে রাখবে। এই 3টি ঝিল্লির নাম মনে রাখতে পারলে উৎপত্তি সম্পর্কে ধারণাটি তোমাদের কাছে সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ঝিল্লি 3টি হচ্ছে প্লাজমা ঝিল্লি, সাইটোপ্লাজমীয় ঝিল্লি এবং নিউক্লিয়ার ঝিল্লি। তাহলে প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজমিক মেমব্রেন এবং নিউক্লিয়ার মেমব্রেন, এই 3টি ঝিল্লি থেকেই উৎপত্তি হয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সংজ্ঞা তোমরা কেমন করে দিতে পারো? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সংজ্ঞাটি তোমরা এমন করে বলতে পারো: কোষের সাইটোপ্লাজমীয় মাতৃকায় যেসব অসংখ্য পরস্পর সংযুক্ত নালিকাকার থলের মতো অথবা চ্যাপ্টা গঠনে সম্বলিত কোষীয় অঙ্গাণু দ্বারা অনিয়মিত প্রকোষ্ঠে বিভক্ত যেসব অঙ্গাণু রয়েছে তাদেরকে বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। পূর্বেই আমি এটি বলেছি। আশা করি তোমরা এভাবে সংজ্ঞাটিকে বলতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসা যাক এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অবস্থান বা বিস্তৃতি সম্পর্কে কি জানা যায় দেখা যাক। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর অবস্থান বা বিস্তৃতি রয়েছে আদিকোষ, স্পারমাটোজোয়া এবং কিছু স্তন্যপায়ী বা সকল স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্ত কণিকা ব্যতীত সকল ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে চারিদিকে বা সাইটোপ্লাজমে অবস্থিত
কোষের চারিদিকে অবস্থান করে থাকে। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ প্রোটোপ্লাজমে অবস্থিত নিউক্লিয়াসের চারিদিক ঘিরে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অবস্থান করে। এছাড়া সবচেয়ে বেশি সংখ্যায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উপস্থিত রয়েছে যকৃৎ কোষ, অগ্ন্যাশয় কোষ এবং থাইরয়েড গ্রন্থি কোষে এদের সংখ্যা বেশি দেখা যায়। সাধারণত এদের সংখ্যা কিন্তু অনির্দিষ্ট, বিভিন্ন কোষে বিভিন্ন রকম সংখ্যায় এরা উপস্থিত হয়ে থাকে। যে কোষের আকৃতি যত বড় বা আয়তন যত বড়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপস্থিতি তত বেশি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভৌত গঠনের দিকে তোমরা যদি লক্ষ্য করো, তাহলে ভৌত গঠনটি দেখো 3 ধরনের ভিন্ন ভিন্ন গঠন নিয়ে ভৌত গঠনটি সংগঠিত হয়েছে। এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে লম্বা লম্বা নলাকার বা নালিকাকার যে গঠনগুলো, চ্যাপ্টা গঠনগুলো দেখা যাচ্ছে, এই গঠনগুলোর কিছু গঠনে রাইবোজোম দানা যুক্ত আছে এবং কিছু গঠনে রাইবোজোম দানা যুক্ত নেই। এই গঠনগুলোকেই বলা হচ্ছে সিস্টার্নি। তাহলে 3 ধরনের গঠনের মধ্যে সিস্টার্নি রয়েছে। এছাড়া থলের মতো গঠন দেখা যাচ্ছে, এই গঠনগুলোকে বলা হচ্ছে ভেসিকল। এবং অশাখান্বিত এই 3 ধরনের গঠন সম্মিলিত আরো একটি গঠন এখানে জালের মতো বুনন সৃষ্টি করেছে, এটিকে বলা হচ্ছে টিউবিউল। তাহলে গঠনের দিক থেকে আমরা কয়টি গঠন দেখতে পাচ্ছি? ভৌত গঠনের 3টি ভিন্ন রূপ রয়েছে, আকৃতি রয়েছে। একটি হচ্ছে সিস্টার্নি, 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 আর একটি হচ্ছে ভেসিকল, ভেসিকল, এবং আরো একটি রয়েছে, সেটা হচ্ছে টিউবিউল, 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 ভেসিকল, সিস্টার্নি। আমরা যদি একটু জুম করে এইগুলো দেখি, তাহলে সিস্টার্নির গঠনটি দাঁড়াবে এমন বা এমন সিস্টার্নি। এই সিস্টার্নি সাধারণত লম্বা, চ্যাপ্টা বা নালিকাকার গঠন বিশেষ, এবং এরা অশাখান্বিত। এদের চারিদিকে যে মেমব্রেনটি রয়েছে, ঝিল্লি, একক ঝিল্লি বেষ্টিত একটি ঝিল্লি রয়েছে, একক ঝিল্লি বেষ্টিত। ভিতরে লুমেন, লুমেনে বিভিন্ন প্রকার উপাদান বা এনজাইম থাকতে পারে। এই ঝিল্লিটি প্লাজমা মেমব্রেন ঝিল্লির অনুরূপ হয়ে থাকে। আশা করি বুঝতে পারছো। এই ঝিল্লিটির ব্যাস হতে পারে সাধারণত 40 μm থেকে 50 μm পর্যন্ত। তাহলে এই গঠনগুলোকে বলা হচ্ছে সিস্টার্নি। এই গঠনগুলোকে সিস্টার্নি। সিস্টার্নি গুলি সাধারণত দেখা যায় পরস্পর সমান্তরালভাবে অবস্থান করে। এই সিস্টার্নির গায়ে কখনো কখনো রাইবোজোম দানা বা ক্ষুদ্র দানা লেগে থাকে। এই রাইবোজোম দানাগুলো কখনো উপস্থিত থাকতে পারে, কখনো উপস্থিত থাকে না। এ কারণে সিস্টার্নিগুলোকে আবার 2 ভাগে ভাগ করা যেতে পারে। তা পরবর্তীতে আমরা এটি নিয়ে আলোচনা করতে পারবো। তাহলে সিস্টার্নির গঠন লম্বা, নলাকার বা নালিকাকার, চ্যাপ্টা। এই গঠনের মধ্যে লুমেন রয়েছে এবং একক ঝিল্লি বেষ্টিত। মেমব্রেনটি প্লাজমা মেমব্রেনের অনুরূপ এবং এর ব্যাস রয়েছে 40 to 50 মিলি মাইক্রন। এটি সাধারণত অশাখান্বিত এবং পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। আশা করি বুঝতে পেরেছ। এবারে ভেসিকল। ভেসিকল গুলো গোলাকার, ডিম্বাকার বা থলের মতো হয়ে থাকে। এদের
গঠন গোলাকার, ডিম্বাকার বা থলের মতো দেখতে যে গঠনগুলো রয়েছে সেই গঠনগুলোকে ভেসিকল বলা হয়। ভেসিকলের ভিতরে যে গহ্বর বা ফাঁকা জায়গা রয়েছে সেখানেও বিভিন্ন প্রকার এনজাইম বা নিজস্ব বিভিন্ন প্রকার উপাদান থাকতে পারে। এছাড়া এই ঝিল্লিটি রয়েছে, এটিও একক ঝিল্লি। এর ব্যাস হলো 25 মিলিমাইক্রন থেকে 50 মিলিমাইক্রন পর্যন্ত হয়ে থাকে। তাহলে এর ব্যাস 25 থেকে 50 মিলিমাইক্রন হতে পারে এবং এটি একক ঝিল্লি বেষ্টিত। এর প্লাজমা মেমব্রেনের ন্যায় এই ঝিল্লিটি হয়ে থাকে। এটি কখনো কখনো দলবদ্ধভাবে থাকতে দেখা যায়। তাহলে নিউক্লিয়াসের চারিদিকে ঘিরে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেসিকলগুলোকেও দেখতে পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসা যাক টিউবিউল। টিউবিউল দেখতে এটা সাধারণত শাখান্বিত হয়ে থাকে এবং শাখান্বিত গঠনের হয়ে থাকে। এরা একক ঝিল্লি বেষ্টিত, শাখা প্রশাখা যুক্ত। এদের ভিতরে 3 ধরনের গঠন দেখা যায়, অর্থাৎ ভেসিকল, টিউবুল এবং সিস্টার্নি। এই 3 ধরনের গঠন সম্বলিত গঠনটি হচ্ছে টিউবিউলের গঠন। তাহলে দেখা যাচ্ছে এর মধ্যে এরাও একক ঝিল্লি বেষ্টিত হয়ে থাকে। এর ব্যাস হয়ে থাকে 50 মিলিমাইক্রন থেকে 190 মিলিমাইক্রন পর্যন্ত এটির ব্যাস হয়ে থাকে। এর ভিতরেও বিভিন্ন ধরনের এনজাইম সহ বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এই 3 ধরনের ভিন্ন গঠন নিয়েই গঠিত হয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভৌত গঠনটি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভৌত গঠনকে আবার সিস্টার্নির সাথে সংযুক্ত রাইবোজোমের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অমসৃণ, যেটিকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অর্থাৎ সিস্টার্নির গায়ে যখন রাইবোজোম দানাগুলি লেগে থাকে, যেমন এই নিউক্লিয়াস থেকে রাইবোজোম দানাগুলি নিউক্লিয়ার রন্ধ্রের মাধ্যমে বের হয়ে যখন সিস্টার্নি কাছাকাছি অবস্থিত সিস্টার্নিগুলোর গায়ে যুক্ত হয়, এই গায়ে যুক্ত হওয়ার পর এই সিস্টার্নিকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে রাইবোজোম উপস্থিত থাকলে অমসৃণ বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাইবোজোম দানাগুলি যদি অনুপস্থিত থাকে তাহলে সেই সিস্টার্নি বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হবে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এই সিস্টার্নিগুলি সাধারণত পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থেকে থাকে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তোমরা সম্পর্কে জানলে, ভৌত গঠন সম্পর্কে নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আসা যাক এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাসায়নিক গঠন। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাসায়নিক গঠনটি তৈরি হয়েছে প্রধানত প্রোটিন এবং লিপিড নিয়ে। প্রোটিনের পরিমাণ রয়েছে এখানে, প্রোটিন রয়েছে কত পার্সেন্ট প্রোটিন রয়েছে এখানে? 60 থেকে 70% প্রোটিন রয়েছে। আবার লিপিডের পরিমাণ রয়েছে 30 থেকে 40%। প্রিয় শিক্ষার্থীরা,
তাহলে দেখা যাচ্ছে রাসায়নিক গঠন লিপিড এবং প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি। এছাড়া 15 ধরনের এনজাইম রয়েছে। এনজাইম রয়েছে কত ধরনের? 15 ধরনের এনজাইম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রয়েছে। এছাড়া এনজাইমের মধ্যে তোমরা এনজাইমগুলির নাম বলতে পারো স্টিয়ারেজ এনজাইম, NADH সাইটোক্রোম রিডাকটেজ, NADH সাইটোক্রোম রিডাকটেজ। এছাড়া রয়েছে NADH ডায়াফারেজ, গ্লুকোজ 6 ফসফেট। এছাড়া বিভিন্ন প্রকার এনজাইম সংশ্লেষণকারী গ্লিসারাইড রয়েছে। আশা করছি তোমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাসায়নিক গঠন সম্পর্কে এই ধারণাগুলি মনের মধ্যে রাখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এই সকল রাসায়নিক উপাদান নিয়েই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটি রাসায়নিক গঠন তৈরি হয়েছে। এবার আসা যাক এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বিভিন্ন প্রকার কাজ রয়েছে। আমরা একটি মনে রাখার জন্য কাজগুলি, কতগুলো কাজ মনে রাখার জন্য আমরা একটি কিওয়ার্ড ব্যবহার করতে চাই। নিশ্চয়ই তোমরা ইতিপূর্বে জেনে গেছো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কে আবিষ্কার করেছেন? পোর্টার আবিষ্কার করেছেন। তাহলে পোর্টারের নামটি তোমরা এভাবে মনে রাখো, পোর্টার্স, একটি এস বেশি দিয়ে দিলাম। এখান থেকে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজগুলি মনে রাখতে পারি কিনা চেষ্টা করে দেখি। তাহলে দেখা যাক, প্রথমে আছে প্রোটিন, পিতে প্রোটিন। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সিনথেসিস করে। কেমন করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নির গায়ে যে সকল রাইবোজোম সংযুক্ত হয়ে থাকে, এই সংযুক্ত রাইবোজোমগুলি কি করে? তোমরা নিশ্চয়ই জানো, প্রোটিন সংশ্লেষণ করে। সুতরাং বাধ্য হয়েই বলতে হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ প্রত্যক্ষভাবে না করলেও পরোক্ষভাবে সাহায্য করা প্রোটিন সংশ্লেষণ করে থাকে। এরপর আসা যাক ওতে আমরা দেখি, ওতে কি দেখা যায়? ওতে অর্গানিল, বিভিন্ন ধরনের অঙ্গাণু, সাইটোপ্লাজমিক অঙ্গাণু বা বিভিন্ন অঙ্গাণু তৈরি করতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলজি বডি তৈরি হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এছাড়া নিউক্লিয়ার মেমব্রেন তৈরিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে ও দিয়ে আমরা শিখলাম আরেকটি কাজ। এবার আর প্রথমেই বলেছি রাইবোজোম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোজোম ধারণ করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অমসৃণ সিস্টার্নিগুলো রাইবোজোমের সাথে সংযুক্ত থাকে, এবং থেকে প্রোটিন সংশ্লেষণের কাজের সাথে তো যুক্ত থাকে, প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন সিনথেসিস করে থাকে। তাহলে রাইবোজোমের ধারক হিসেবে কাজ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এছাড়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভেসিকল এবং টিউবুল বিভিন্ন প্রকার এনজাইম বা হরমোন, অন্যান্য দ্রব্যাদিও ধারণ করে রাখে। এটি একটি কাজ তোমরা শিখলে। এরপর আমরা আসি টিতে হচ্ছে টক্সিড। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষের মধ্যে অনুপ্রবিষ্ট যে সকল বিষাক্ত পদার্থ কোষের মধ্যে প্রবেশ করে, সেই পদার্থগুলোকে নির্বিষকরণ করে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অর্থাৎ টক্সিক জাতীয় পদার্থ, বিষ জাতীয় বস্তুগুলো কোষের মধ্যে প্রবেশ করলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তার এনজাইম কর্তৃক সেগুলোকে বিগলিত করে কিডনির মাধ্যমে ছাঁকন প্রক্রিয়ায় দেহ থেকে বের করে দেয়।
ফলে দেখা যাচ্ছে বিষাক্ত পদার্থকে নির্বিষকরণের ক্ষেত্রে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে টক্সিক লিখেছি, বিষ জাতীয় পদার্থ। এরপর আমরা এনজাইম। পূর্বেই আমরা জেনেছি প্রায় 15 ধরনের এনজাইম রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। 15 ধরনের এনজাইম রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এই 15 ধরনের এনজাইম কি করে? এই কোষের মধ্যে বা সাইটোপ্লাজমে অবস্থিত বিভিন্ন কোষ মধ্যস্থ যে প্রতিনিয়ত হাজারো রকমের রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয়, অর্থাৎ বিপাক বা মেটাবলিজম হয়, সেই রাসায়নিক বিক্রিয়াগুলো এনজাইমগুলো বিক্রিয়ার ক্ষেত্র বৃদ্ধি করে। এই এনজাইমের বিক্রিয়ার ক্ষেত্র বৃদ্ধি করে কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে বিভিন্ন ধরনের এনজাইম আমাদের কোষের মধ্যে দেখা যায় যে এট এ টাইম প্রায় 5000 রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয়, প্রতিনিয়ত হচ্ছে। এই রাসায়নিক বিক্রিয়াগুলি বিভিন্ন এনজাইম দ্বারা প্রভাবিত হয়ে থাকে। এই এনজাইমগুলোর ক্ষেত্র বৃদ্ধিতে কি সাহায্য করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই জন্য পোর্টারে ই কে আমরা এইভাবে ব্যবহার করার চেষ্টা করছি। এবার আরো একটি আর, এই আরটিকে আমি রিলেশন বা রিলেশনশিপ। বিভিন্ন প্রকার কোষীয় অঙ্গাণুর সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সমন্বয় করে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। যেমন কোষের ব্যাপন, পরিবহন, সক্রিয়করণ, এই প্রকার কাজগুলো বিভিন্ন দ্রব্য গ্রহণ করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পর্যায়ক্রমে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেমন কোষীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমে অবস্থিত কোষীয় অঙ্গাণু, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং লাইসোজোম, এরা পরস্পর কাছাকাছি থেকে বিভিন্ন প্রকার দ্রব্যাদি, যেমন এনজাইম হতে পারে, হরমোন হতে পারে বিভিন্ন প্রকার খাদ্য উপাদান, এই উপাদানগুলো পর্যায়ক্রমে বিভিন্ন অন্যান্য কোষীয় অঙ্গাণুকে পরিবহন করে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সুতরাং পারস্পরিক আত্মীয়তার বন্ধনে একটি সমন্বয় সাধন করে কোষের এই কাজগুলো করে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আশা করছি বুঝতে পেরেছ। এছাড়া আমরা এস দিয়ে আরো একটি কাজ বলতে পারি, সেটি হচ্ছে স্ট্রাকচার। কোষীয় কাঠামো, সাইটোপ্লাজমীয় কাঠামো গঠন করে। সাইটোপ্লাজমের কাঠামো গঠনে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই সাইটোপ্লাজমের কাঠামোটি যদি গঠিত হয়ে যায়, প্রোটোপ্লাজমের যান্ত্রিক দৃঢ়তাও বৃদ্ধি পেয়ে যায়। তাহলে দুটো কাজ করছে একই সাথে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেমন করে সাইটোপ্লাজমের কাঠামো দান করে? ধরে নিলাম আমরা পূর্বেই তোমাদের সাথে আমি বলেছি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু নিউক্লিয়াসের চারিদিকে, সাইটোপ্লাজমের চারিদিকে অবস্থান করে। ধরে নিলাম এখানেও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই পর্যন্ত আছে, এখানেও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো আছে, এখানে আছে, এগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই রেটিকুলাম গুলো প্রথমেই সংজ্ঞায় বলেছি অসংখ্য কোষীয় অঙ্গাণু দ্বারা কতগুলো প্রকোষ্ঠে, অনিয়মিত প্রকোষ্ঠে বিভক্ত যে অঙ্গাণুটি করে, সেই অঙ্গাণুটির নামই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এই কোষগুলি দেখো বিভিন্ন ভাবে বিভক্ত হয়েছে এই অঙ্গাণুটি থাকার কারণে। এখন আমরা যদি দেখি এই পর্যন্ত সাইটোপ্লাজমকে আবদ্ধ, যে পর্যন্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপস্থিতি সেই পর্যন্ত সাইটোপ্লাজমের
একটি অবকাঠামো দাঁড় করিয়ে দেয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর একটু স্পষ্ট করা যায়, মনে করে নাও একটি গাছ, এই গাছটি এমন শাখা প্রশাখা যুক্ত এই গাছ। তাহলে এই গাছটির স্ট্রাকচার, শাখা প্রশাখাগুলো এমন একটি, এর উপরে যদি জাল বিছিয়ে দাও তাহলে জালটি পড়লে কিন্তু এমন স্ট্রাকচার দেখা যাবে। অর্থাৎ যেমন ভাবে ডালপালাগুলো গাছের মধ্যে আছে, ওই গাছের ডালপালা সহ কিন্তু অবকাঠামোটি গাছের তৈরি হবে। সুতরাং এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেমন ভাবে উপস্থিত থাকে, সাইটোপ্লাজমের অবকাঠামোটি তেমন ভাবেই তৈরি হয়। ফলে প্রোটোপ্লাজমের যান্ত্রিক দৃঢ়তাও বৃদ্ধি পায় এবং কোষের আকৃতিতেও প্রভাব বিস্তার করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, স্ট্রাকচার দিয়ে এখানে টি দিয়ে আরো একটি কাজ আমরা উল্লেখ করতে পারি। টি দিয়ে ট্রান্সপোর্ট। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু পরিবহন তন্ত্র হিসেবে কাজ করে। কোষের মধ্যে বিভিন্ন উপাদান, হরমোন, এনজাইম বা অন্যান্য গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান ইত্যাদি দ্রব্যাদি কি করে, ব্যাপন, অভিস্রবণ, সক্রিয় পরিবহন প্রক্রিয়ায় এক স্থান থেকে আরেক স্থানে পরিবহনের কাজটি করে থাকে। কে করে থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ট্রান্সপোর্ট অর্থাৎ পরিবহন ক্ষমতা সম্পর্কে। এছাড়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অন্তঃকোষীয় চলনে সাহায্য করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভূমিকা রয়েছে। কোষ প্রাচীরের সেলুলোজ তৈরির ক্ষেত্রেও এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভূমিকা রয়েছে। এছাড়া এসইআর, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ফ্যাট জাতীয় বস্তু হরমোন নিঃসরণ করে, ফ্যাট জাতীয় বস্তুকে বিগলিত করে, যেমন স্টেরয়েড, কোলেস্টেরল ইত্যাদি বস্তুকে পরিবহন করার ক্ষমতা রাখে। এই কাজগুলি, তোমাদেরকে যে কাজগুলি বললাম, এখানে 8টি কাজ আছে। 8টি আমরা এখান থেকে 8টি কাজ বলে ফেলেছি। আরো যে কাজগুলি বললাম এগুলো মনে রাখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, এই সংক্ষিপ্ত কিওয়ার্ডটির মধ্যে তোমরা মধ্য থেকে যদি এমন করে বিশ্লেষণ করে কাজগুলি মনে রাখতে পারো, সব ইম্পর্টেন্ট কাজগুলো এর মধ্যে আছে। আশা করছি তোমরা এই ক্লাসটি ভালোভাবেই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা আরেকটু দেখি যে আজকে পড়া থেকে কি জানতে পারলাম। প্রথমে তোমরা নিশ্চয়ই জানতে পেরেছ একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই রেটিকুলাম সম্পর্কে কি জেনেছ? আমরা জেনেছি এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 1945 খ্রিস্টাব্দে পোর্টার এবং তার সঙ্গীরা মুরগির ভ্রূণীয় কোষ এবং যকৃৎ কোষ থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পর্যবেক্ষণ এবং আবিষ্কার করেন। তৎপরবর্তী 1953 সালে এটির নামকরণ করা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভৌত গঠনের ক্ষেত্রে আমরা দেখেছি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভৌত গঠন 3 ধরনের গঠন নিয়ে গঠিত: সিস্টার্নি, ভেসিকল এবং টিউবিউল। সিস্টার্নি উপর রাইবোজোমের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার 2 প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটিতে রাইবোজোম অনুপস্থিত থাকবে, রাইবোজোমের উপস্থিতি থাকে না। আর একটি হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা আরইআর রেটিকুলাম, যেটিতে রাইবোজোমের উপস্থিতি থাকে। এছাড়াও তোমরা জানতে পেরেছ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় ধরনের ঝিল্লি থেকে গঠিত হয় বা উৎপত্তি হয়? 3 ধরনের ঝিল্লি থেকে: প্লাজমা ঝিল্লি, নিউক্লিয়ার ঝিল্লি এবং সাইটোপ্লাজমীয় ঝিল্লি। এখান থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উৎপত্তি হয়েছে। বিস্তৃতি বলেছি, সাধারণত আদিকোষ, স্পারমাটোজোয়া এবং লোহিত রক্তকণিকা ব্যতীত সকল
ইউক্যারিওটিক সেলের সাইটোপ্লাজমে চারিদিকে, নিউক্লিয়াসের চারিদিকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উপস্থিত থাকতে দেখা যায়। বিশেষ করে যকৃৎ কোষ, অগ্ন্যাশয় কোষ এবং গ্রন্থি কোষ এদের সংখ্যা বেশি দেখা যায়, কোষ এদের সংখ্যা অনির্দিষ্ট হয়ে থাকে। এছাড়া রাসায়নিক গঠনে দেখেছি প্রোটিন এবং লিপিডের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। প্রোটিন থাকে 60 to 70% এবং লিপিড থাকে 30 to 40%। এছাড়া 15 ধরনের এনজাইম থাকে। এনজাইমের মধ্যে স্টিয়ারেজ, গ্লুকোজ 6 ফসফেট, এনএডিএইচ, সাইটোক্রোম রিডাক্টেজ, এনএডিএইচ, ডায়াফারেজ ইত্যাদি ধরনের এনজাইম দেখতে পাওয়া যায়। এছাড়া আমরা বিভিন্ন ধরনের কাজ সম্পর্কে জানতে পারলাম। কাজ সম্পর্কে সংক্ষেপে প্রোটিন সিনথেসিস করে, তারপরে বিভিন্ন অঙ্গাণু তৈরি করতে পারে, বিভিন্ন অঙ্গাণুর ধারক হিসেবে কাজ করে, যেমন রাইবোজোমকে ধারণ করে, এছাড়া অন্যান্য উপাদানকে ধারণ করতে পারে, ফ্যাট সংশ্লেষণ করতে পারে, এসইআর অর্থাৎ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ট্রান্সপোর্ট হিসেবে কাজ করে, পরিবহন তন্ত্র হিসেবে কাজ করতে পারে, বিষাক্ত পদার্থকে নির্বিষকরণের ক্ষেত্রে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাজ করে, টক্সিক জাতীয় পদার্থ আত্মীয়তার মাধ্যমে পরস্পর বিভিন্ন প্রকার দ্রব্যাদি বহন করে এটি নিয়ন্ত্রণ করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বিভিন্ন প্রকার এনজাইমের বিক্রিয়ার ক্ষেত্রকে বৃদ্ধি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এই কাজগুলো তোমরা শুনেছ। অন্তঃকোষীয় চলনে সাহায্য করে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ সৃষ্টি করতে পারে। এই কাজগুলো তোমরা নিশ্চয় শুনতে পেরেছ। আশা করছি আজকের এই ক্লাসটি নিশ্চয়ই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনেছ। আগামীতে কোনো একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে আবারও তোমাদের সাথে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আগামীতে দেখা হবে সেই প্রত্যাশায়। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।